নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। একটু তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া সেরে আজ বেরিয়ে পড়েছি। আমি চলে এসেছি দমদম স্টেশনে। সেখান থেকে এবার ধরে নেব ডানকুনি লোকাল। ধরে নিয়েছি ট্রেন। আজ আমার গন্তব্য হুগলি জেলার একটা অখ্যাত অথচ অতি সুন্দর একটা গ্রাম, মির্জাপুর বাঁকিপুর। আমি নিশ্চিত এই নাম এখনো পর্যন্ত আপনার ভ্রমণ মানচিত্রে ঠাঁই করে নিতে পারেনি। মির্জাপুর বাঁকিপুর সম্পর্কে খুব বেশি তথ্য অবশ্য আমি জোগাড় করে উঠতে পারিনি। তবে এটুকু জানা গিয়েছে, পাশাপাশি দুটি গ্রামের নাম অনুসারেই স্টেশনের নাম এমন মির্জাপুর বাঁকিপুর করা হয়েছে। এখান থেকে আমি এখন চলেছি ডানকুনি। কথা বলতে বলতেই পার করছি বালি ব্রিজ। এসে গিয়েছি ডানকুনির কাছাকাছি। এবারে সামনে ডানকুনিতে নেমে ট্রেন বদলানোর পালা। এখান থেকে আমি ধরব হাওড়া বর্ধমান কড লাইন লোকাল ট্রেন। ডানকুনি থেকে ধরে নিয়েছি হাওড়া বর্ধমানের কড লাইনের লোকাল ট্রেন। এখান থেকে মির্জাপুর বাঁকিপুর খুব বেশি দূর নয়, এই মিনিট 20 সময় লাগবে। এই লাইনে গেলে বারুইপাড়ার পরের স্টেশন হচ্ছে মির্জাপুর বাঁকিপুর। বারুইপাড়া ছেড়ে দিয়েছে ট্রেন। এবারে আমার নামার প্রস্তুতি। নামার আগেই ট্রেন থেকে বাইরেটা দেখেই মনটা বেশ ভালো হয়ে গিয়েছে। কত সবুজ চারিদিকে। এমন সুন্দর সবুজের মাঝে ঘুরে বেড়াতে কি যে ভালো লাগে তা বলে বোঝানোর নয়। অবশেষে আমার ট্রেন ঢুকছে মির্জাপুর বাঁকিপুর স্টেশনে। আমায় নামিয়ে দিয়ে গন্তব্যের দিকে চলে গেল বর্ধমান লোকাল। এদিকের স্টেশনগুলি যেমন স্বাভাবিক সুন্দর হয়, এই মির্জাপুর বাঁকিপুরও ঠিক তেমনটাই। এমনিতে ব্যস্ত স্টেশন, ঘন ঘন ট্রেন যাতায়াত করছে, তবে সবাই কিন্তু দাঁড়ায় না। কিন্তু তার মাঝেও কেমন শান্ত নিরিবিলি পরিচ্ছন্ন স্টেশনটি। এবারে বেরোবো এখান থেকে। স্টেশনের সঙ্গেই যে রেলগেট, সেই রেলগেটের উত্তর দিকে অর্থাৎ ডানকুনির দিকে মুখ করে দাঁড়ালে আপাতত বাঁ দিকে যাব আমি। স্টেশন থেকে বেরিয়ে শুরু করেছি হাঁটা। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগছে। আমার গন্তব্য এখন রঘুনাথপুর শিবচণ্ডী মন্দির। এখান থেকে 1 কিলোমিটারের মতো পথ। তবে টোটো আছে, আছে অটো। আমি অবশ্য এমন সুন্দর নিরিবিলি পথে হাঁটাটাই পছন্দ করলাম। বাঁশবাগানের ভেতর দিয়ে, পুকুরের পাশ দিয়ে, সবুজের মধ্যে দিয়ে টুকটুক করে হাঁটার মজাটাই যে আলাদা। বড় রাস্তা ধরে প্রায় মিনিট 15 যাওয়ার পর এসে গিয়েছি চণ্ডী মন্দিরের কাছাকাছি।
এবারে ধরে নিলাম ডান দিকের একটা গলিপথ। ছোট্ট গলির ভিতর দিয়ে সামান্য এগোতেই বাঁদিকে নজরে এলো শিবচণ্ডী মন্দির। একেবারে পাড়ার মধ্যে মন্দিরটি, আশপাশে প্রচুর বাড়িঘর, তার মাঝে এই নবরত্ন শৈলীর মন্দিরটি। মন্দিরের অবশ্য নতুন কাঠামো। এখন দুপুর প্রায় 3:30 বাজে। আশপাশে প্রচুর বাড়ি থাকলেও কাউকে তেমন দেখতে পাচ্ছি না। ঢুকে গেলাম মন্দির চত্বরের ভিতরে। মন্দিরের গায়ে থাকা একটি ফলক দেখে বুঝলাম এই জায়গাটাও সিঙ্গুর ব্লকের মধ্যেই পড়ে। যদিও মন্দির এখনো বন্ধ, তবুও বিগ্রহ দেখতে অসুবিধা হয় না। গ্রিলের ফাঁক থেকেই দেখা যাচ্ছে শিবচণ্ডী মাকে। রাস্তায় আসার সময় এক বৃদ্ধাকে জিজ্ঞেস করেছিলাম এই মন্দির সম্পর্কে। তিনি শুধু বললেন প্রাচীন মন্দির, তবে কত কি বয়স বা কি এর ইতিহাস সেটা অবশ্য বলতে পারলেন না। তবে মন্দিরের এই কাঠামো দেখে প্রাচীনত্ব বা বয়স বোঝার কিন্তু উপায় নেই, কোথাও কিচ্ছু লেখাও নেই। মন্দির চত্বরে খানিকক্ষণ থেকে এবারে রওনা দেওয়া যাক এখান থেকে। শিবচণ্ডী মন্দির দেখে বেরিয়ে পড়েছি আমি। এবারে আমার গন্তব্য বাকিপুর গ্রামের মাহমুদপুরের রাধা গোবিন্দ আশ্রম। এখান থেকে হেঁটে মিনিট 10 সময় লাগবে। সুন্দর পাড়ার মধ্যে দিয়ে দেখতে দেখতে চলেছি আমি। দেখুন না, যাওয়ার পথে ডান দিকে একটা শীতলা এবং মনসা মন্দির দিব্যি দেখা হয়ে গেল এই ফাঁকেই। মিনিট 10 হেঁটে আমি অবশেষে চলে এসেছি রাধা গোবিন্দ আশ্রমের কাছাকাছি। ডান দিকে এই গেরুয়া রঙের পাঁচিলটার ওপাশেই সেই আশ্রম। যদিও বিকেল 4টে বেজে গিয়েছে, তবু মনে হচ্ছে আশ্রমের দুপুরের বিশ্রাম এখনো চলছে। বন্ধ গেট ঠেলে ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকে নজরে আসে ডান দিকে একটা বিশাল বটবৃক্ষ এবং 2-1টি মন্দির। বটগাছের নিচে লেখা আছে এটি পঞ্চবটী। বিশাল এই গাছটির পাদদেশ খুব সুন্দর করে বাঁধানো এবং রং করা। এবারে ওই সামনের দিকে বাঁদিকে পরপর বেশ কয়েকটি মন্দির। আগে সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে আছে আশ্রমের প্রতিষ্ঠাতা পরমানন্দ গিরি মহারাজের সমাধিপীঠ। তার পরের মন্দিরটি অবশ্য শিবের। তবে সে সবই এখন বন্ধ, কাউকে দেখছিও না, একটু জিজ্ঞাসা করব। এই মন্দিরের পিছনে আছে আরো কিছু সমাধি। বুঝলাম আশ্রমের সাধু সন্তদেরই সমাধি এগুলি। গাছগাছালি ছায়া ভরা সুন্দর আশ্রম চত্বরটি, নিরিবিলি, নির্জন, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। তার মাঝে এই মন্দিরগুলি খুব সুন্দর করে রং করা, তাই দেখতে ভারী ভালো লাগছিল। এপাশে আছে একটি শক্তিপীঠ। আশ্রমের ঠিক মাঝামাঝি রাধা গোবিন্দের মন্দির। তার সামনে একটি নাটমঞ্চ, যার পোশাকি নাম প্রেমানন্দ ভজন মন্দির। এই ভজন মন্দিরের ভিতরে ঢুকে দেখি
আমার ঘড়িতে 4টে বেজে গেলেও এই ঘড়িতে এখনো 4টে বাজতে বেশ দেরি আছে। তাই বোধহয় আশ্রমিকেরা এখনো নিদ্রামগ্ন। রাধা গোবিন্দ মন্দিরের ওপাশে রয়েছে পরমানন্দ সংকীর্তন মন্দির। এরই মধ্যে এক বৃদ্ধার দেখা পেলাম এই চত্বরে। তিনিই বললেন 5টার পরে এখানে মানুষজন আসেন, সন্ধেতে আরতি হয়, তখন নাকি খুব ভালো লাগে। যাই হোক, আমার অবশ্য নিরিবিলিতে ভালোই দেখা হলো আশ্রমটি। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর পরিবেশ। আপনারাও যদি এখানে আসেন তবে আমি নিশ্চিত আপনাদেরও ভালোই লাগবে। এবারে এখান থেকে রওনা দিলাম, যাব স্টেশনের দিকে। এই পথটা কি সুন্দর দেখুন, সবুজের মধ্যে দিয়ে পায়ে চলা পথ, কি যে ভালো লাগছে যেতে। সামনের এই জনবসতি পার করলে তবেই স্টেশন। আবার চলে এসেছি স্টেশন চত্বরে। এবারে যাব রেল লাইনের দক্ষিণ দিকে। তবে রেলগেটের গায়েই একটা মিষ্টির দোকান থেকে একটু নিয়ে নেওয়া হবে মিষ্টি। সেখানেই এসেছি আমি। এখানে খুব বড় সড়ো মিষ্টির দোকান কিন্তু নেই। যা দু একটি আছে তার মধ্যে এই দোকানটি নাকি ভালো। এদের কাছে সবচেয়ে জনপ্রিয় বা ভালো মিষ্টির কথা জিজ্ঞেস করতেই একজন ছানার কেক নিতে বললেন। ছানার কেক অবশ্য দেখতে অনেকটা উড়িষ্যা ছানা পোড়ার মতো, তাই বেশ পছন্দও হলো। অনেক জায়গাতে অনেক রকমের মিষ্টি খাওয়া হয়, তবে এই ছানার কেকটা সেভাবে কোথাও খাওয়া হয়নি, সেটাই নিয়ে নেওয়া হলো একটু। এই ছানার কেকের দাম 300 টাকা কেজি। ছানার কেক নিয়ে আমি আবার পথে। এবারে যাব এই এলাকায় বিখ্যাত জগৎনগর কালী মন্দির দেখতে। স্টেশন থেকে হেঁটে এটাও মিনিট 10-এর পথ। তবে এদিকে টোটো বা অটো কিন্তু যায়। আমি অবশ্য হেঁটেই চলেছি চারিদিক দেখতে দেখতে। এসে গিয়েছি জগৎনগর কালী মন্দিরের কাছাকাছি। এই তো সামনেই বেশ প্রশস্ত একটা মাঠ, তার মধ্যেই মন্দিরটি দেখতে ভালোই লাগছে। অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটা দেখতে দেখতেই বরং এর বিষয় একটু জেনে নেওয়া যাক। 300 বছরেরও বেশি সময় ধরে এখানে মা আনন্দময়ী কালী রূপে বিরাজমান। কথিত আছে মা আনন্দময়ীর নাম মনে প্রাণে জড়িয়ে নিলে আর কোনো ক্ষতি কারো হয় না। এই বিশ্বাস, শ্রদ্ধা এবং পরম্পরায় গ্রামেরই মেয়ে মা আনন্দময়ী কালী রূপে পূজিত হয়ে আসছেন। আগেই গ্রাম ছিল জঙ্গলে ভরা, নির্জন সাপত সংকুল। গ্রামের পাশেই ছিল কানা নামের একটি নদী। নদীর ধারে ওই জঙ্গলে গ্রামবাসীরা মৃতদেহ সৎকার করতে আসতেন। জনশ্রুতি কোনো এক বছরে এখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। এই গ্রামেরই বাসিন্দা ব্রাহ্মণ সুবলচন্দ্র রায়ের 9 বছর বয়সী কন্যা আনন্দময়ী ওরফে আন্দির সেবার অকাল মৃত্যু ঘটে। শ্মশানে তার দেহ সৎকার করতে আসেন গ্রামবাসীরা। সেই সময় হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। সব দেহ দাহকারীরা তখন আন্ধির অর্ধদগ্ধ দেহ ফেলে পালিয়ে যান। সেই সময় পাশেই জঙ্গলে এক সাধক ধ্যানরত অবস্থায় ছিলেন। তাকে মা স্বপ্নাদেশ দেন ওই আধপোড়া দেহ কবর দিয়ে তার উপর মূর্তি প্রতিষ্ঠা করতে। সেই থেকেই মন্দিরে কবরের উপর পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠাত্রী রয়েছেন মা আনন্দময়ী। পূর্বে সাধক এই শ্মশানে ডালপালা এবং গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে মায়ের ঘট স্থাপন করে পুজো করতেন। এরপর 1294 বঙ্গাব্দে গ্রামের ব্যবসায়ী কৈলাস দত্ত মায়ের স্বপ্নাদেশ পেয়ে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন। বেনারস থেকে অষ্টধাতুর মূর্তি এনে প্রতিষ্ঠাও করেন। মন্দির প্রতিষ্ঠার জন্য চন্দননগরের জমিদার সরকাররা এখানে জমিদান করেছিলেন। উত্তরপ্রদেশের কাশী থেকে পুরোহিত আনার জন্য স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন মা। সেই মতো কাশী থেকে দিগম্বর চক্রবর্তী নামে এক পুরোহিতকে আনিয়ে শুরু হয় মায়ের পূজার্চনা।
পরবর্তীকালে দিগম্বর চক্রবর্তীর মৃত্যুর পর তার বংশধরেরা এই মন্দিরেই মায়ের পুজোর দায়িত্ব সামলে আসছেন বহুকাল ধরে। পরে ভক্তদের দানের টাকায় তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের আদলে এই সুবিশাল মন্দির। 65 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির তৈরিতে খরচ পড়েছিল প্রায় 65 লক্ষ টাকা। আজও প্রাচীন রীতি মেনেই পুজো হয় এখানে। শোনা যায় কৈলাস দত্ত মূর্তি প্রতিষ্ঠার পর যে পিতলের ঘট প্রতিষ্ঠা করেছিলেন তার জল এখনও নাকি পাল্টানো হয়নি। ওই একই ঘটে শতাধিক বছরের পুজো হয়ে আসছে। অন্যদিকে কালী পুজোর সময় কার্যত উৎসবের চেহারা নেয় জগৎনগর। দেবীর ভোগে লুচি, খিচুড়ি, পায়েস ছাড়াও বিভিন্ন রকমের ফলাহার দেওয়া হয়। আনন্দময়ী কালী জাগ্রত বলে মানেন অনেকেই, তাই কালী পুজো ছাড়াও সারা বছরই বহু মানুষ ভিড় জমান এই গ্রামে বা এই মন্দিরে। আনন্দময়ী মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি পুকুর, মায়ের ঘাট নামে যা পরিচিত। শোনা যায় প্রতি রাতে মা নাকি এখানে স্নান করতে আসেন। এই পুকুরের অপর পারে রয়েছে একটি শিব দুর্গার মন্দির। এবারে চলুন সেখানে যাই। আনন্দময়ী মন্দিরের পিছনেই থাকা এই শিব দুর্গা মন্দির চত্বরটিও ভারী চমৎকার। খুব সুন্দর করে বাঁধানো চত্বর। মন্দিরের সামনে থাকা প্রাচীন গাছগুলির গোড়া বাঁধিয়ে বসবার জায়গা করে দেওয়া হয়েছে। সব মিলে প্রথম দেখাতেই ভালো লেগে যায় এই জায়গাটি। এই চত্বরে একটু বসা যেতেই পারে। আমি তো অনেকটা হেঁটেছি আজ, সেভাবে বসাও হয়নি, তাই এখানে এই সুন্দর জায়গাটিতে সামান্য বিশ্রাম করা যাক। হঠাৎ মনে হলো এবার একটু মিষ্টিটা খেলে কেমন হয়। ভাবা মাত্রই ব্যাগ থেকে বাইরে চলে এলো মিষ্টির বাক্স। ছানা পোড়ার মতো দেখতে, তবে ছানার কেকের নাম। দেখাই যাক না কেমন কি বৃত্তান্ত, কেমনের স্বাদ। উড়িষ্যার ছানা পোড়া এখানে এসে হয়ে গিয়েছে ছানার কেক। আসলে উড়িষ্যাতে ছানা পোড়া আমি খেয়েছি, দেখতে অনেকটা একই রকম লাগলো। এবার খেয়ে দেখতে হবে কোনো পার্থক্য আছে কি না ছানার কেক আর ছানা পোড়ার মধ্যে। মন্দিরের জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গাটা। মনে হলো যে এখানেই একটু বসে খাই, শান্তি, একটা সুন্দর শান্তিপূর্ণ জায়গা, দারুণ। চারিদিকে সবুজ সুন্দর, খারাপ না। মির্জাপুর বাকিপুর কিন্তু বেশ সুন্দর জায়গা, আমার জানা ছিল না, সত্যি ঘুরে দেখছি, খুব ভালো লাগছে, সবুজ সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, খাওয়া যাক তাহলে ছানার কেক। খুব খারাপ নয় কিন্তু, মোটামুটি মিষ্টি কম, ভালো। হ্যাঁ, একটা হালকা ইলাচের গন্ধ দেওয়া আছে, খারাপ না খেতে, মোটামুটি ঠিকই আছে। আসলে এখানে তো খুব বেশি বড় মিষ্টির দোকান আমরা পাইনি, যেটুকু আজ পেয়েছি সেটুকু ওই চণ্ডীমাতা ওরা বললো ওরাই মোটামুটি খারাপ না। তো ঠিক আছে, সেটা খেলাম আমরা। অন্যান্য জায়গা থেকে বিভিন্ন মিষ্টি খাওয়াই হয়, ধরুন রসগোল্লা, পান্তুয়া, নানা রকম অন্য খাবার। ছানার কেকটা একটু অন্যরকম খাবার হলো, সেটা একটু ভালোই খাওয়া হলো, খারাপ না। ছানার কেকটা কিন্তু ভালো খেতে, আমি কম মিষ্টি, ভালো, আমি ভালো খেয়েছি। আপনারা যদি আসেন তাহলে ছানার কেকটা এখানে আবার খেতেই পারেন। আমাদের ঘোরা এখনও বাকি আছে, আমাদের ঘুরবারও জায়গা দেখে তারপর বাড়ি ফেরার পালা। আপাতত ছানার কেক খাওয়া মন্দির চত্বরে বসে। এই ছানার কেক আমার মোটামুটি লেগেছে। ছানা পোড়ার সঙ্গে তুলনা চলে না ঠিকই, তবে এই অঞ্চলে অন্য ধরনের মিষ্টি হিসেবে ঠিক আছে এটা। এবারে চলুন সামনে থাকা শিব দুর্গা এবং রামকৃষ্ণদেবের মন্দিরটি দেখা যাক। দ্বিতল মন্দির, দুই দিক থেকে সুন্দর সিঁড়ি করা, সেই সিঁড়ি বেয়ে উঠেই তবে মূল মন্দির। তবে খুব বেশি বয়স নয় এই মন্দিরের, এই বছর চারেক মতো হবে। এখন বিকেল প্রায় 5:30 বাজে। এই শিব দুর্গা মন্দির কিন্তু এখনও খোলেনি। এখানে এত দেরি করে মন্দির খোলে কেন কে জানে। অন্যান্য জায়গাতে তো 4টের সময় সব মন্দির খুলে যায়। যাই হোক, দরজার ফাঁক থেকে যেটুকু দেখা যাচ্ছে আমার কাজ তাতেই হয়ে গিয়েছে। ঠাকুরমশাই এবার কখন এসে দরজা খুলবেন তার অপেক্ষা বড়ই অনিশ্চিত। এই শিব মন্দির চত্বরে একটা জিনিস দেখলাম, সুবিশাল কড়াই রাখা। এই বিশালকার কড়াইতে নাকি মায়ের পুজোর সময় রান্না হয়।
অন্নকূটের সময় এলে দেখা যায় হাজার হাজার মানুষ তখন এখানে প্রসাদ খান। তখন এই কড়াই কাজে লাগে। তবে আমার ধম্মে কমে তেমন মতি না থাকলেও এই দুটি মন্দিরের চত্বরটা বেশ ভালো লেগেছে। বিকেল বা সন্ধ্যেতে গ্রামের মহিলারা, শিশুরা এবং বয়স্করা সকলেই মন্দিরের সামনে জড়ো হন। খেলাধুলা, আলাপ আলোচনা বা কুশল বিনিময় চলে নিয়মিত। বড় ভালো লাগলো দেখে। আসলে আমরা তো এখন এই পারস্পরিক মিলন জিনিসটাই হারাতে বসেছি। এখানে তবু একটু টিকে আছে। ভালো লাগা নিয়েই রওনা দিলাম এখান থেকে। একটা জায়গায় আমি আর যাইনি, ভট্টাচার্যদের দুর্গা দালান দেখতে। আর একটা জায়গা বাসুবাটি দরগা শরীফও যাওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু শুনলাম সেটা নাকি এখান থেকে যাওয়া মুশকিল। পরের স্টেশন বলরামবাটি হয়ে যেতে হয়। পরে একদিন বলরামবাটি পর্ব করলে তখন না হয় বাসুবাটিতেও যাওয়া হবে। চলে এসেছি স্টেশনে। সন্ধ্যের আগে নিরিবিলি শান্ত স্টেশন চত্বর। প্ল্যাটফর্মের ওপরই কত বড় বড় গাছ। সেই গাছগুলির গোড়া বাঁধিয়ে বসবার সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। এই স্টেশনগুলিতে এলেই আমার খুব মন খারাপ হয়ে যায়। নিজেদের কাছাকাছি স্টেশনগুলির দুর্দশার কথা মনে পড়ে। এমন সুন্দর সাজানো স্টেশন আমাদের কাছাকাছি খুব একটা দেখা যায় না। যাই হোক, আসার সময় দেখলাম এক জায়গাতে চপ ভাজা হচ্ছে, আর লোভ সামলাতে পারিনি। নিয়ে চলে এসেছি গরম গরম ফুলুরি আর কুমড়োর বেগুনি বা কুমড়োনি। ও হ্যাঁ, সঙ্গে একটু মুড়িও। এবারে স্টেশনে এই সুন্দর পরিবেশে চপ মুড়ির খাওয়ার মজাটাই আলাদা। এই পড়ন্ত বিকেলে নিরিবিলি নির্ঝুম একটা প্ল্যাটফর্মে এসেছি। প্রচুর গাছপালা, ঝকঝকে তকতকে প্ল্যাটফর্ম, দারুণ একটা লাগে। মানে আমাদের তো এরকম একটা পাই না। আমাদের প্ল্যাটফর্মগুলো তো মানে একটা বিগ বাজার, প্রায় সবই আছে, জন অরণ্য। কিন্তু এটা দারুণ লাগছে বিকেলবেলা। এটাও কিন্তু একটা দেখার বিষয় বিকেলবেলা। তার সঙ্গে যদি ওঠে এই যে মুড়ি, তার সঙ্গে এই কুমড়োনি, আরও দু একটা চপ আমি নিয়েছি, এইসব দিয়ে দারুণ বিকেলবেলাটা। এই মুড়ি, চপ আর এই নিরিবিলি প্ল্যাটফর্ম এবং গাছপালায় ছাওয়া আমার তো অসাধারণ লাগছে। এটাও কিন্তু উপভোগ করলাম। এটা তো দারুণ হলো। বেড়ানোর শেষে এই মুড়ি চপ খাওয়াটা এই প্ল্যাটফর্মে, এই পরিবেশে, এটাকে অন্য মাত্রা এনে দিল এই বেড়ানোতে। তাহলে আমরা খেতে থাকি, একটু পরে ট্রেন আসবে, যাওয়ার পালা। নির্দিষ্ট সময়েই ঢুকছে আমার ট্রেন। এবারে বর্ধমান লোকাল নয়, মশাগ্রাম লোকাল ধরে আমি যাব ডানকুনি। আগে উঠিনি ট্রেনে, তারপর বাকি কথা হচ্ছে। উঠে গিয়েছি ট্রেনে। ফিরতি পথে এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। ট্রেনে আসাটাই সবচেয়ে সুবিধাজনক। হাওড়া থেকে বর্ধমান কড লাইনের ট্রেন ধরে মির্জাপুর, বাকিপুরে আসা যায় সহজেই। যারা শিয়ালদাহ হয়ে বা দমদম হয়ে আসতে চান, তারা আমার মতো ডানকুনিতে এসে ট্রেন বদলে আসতেই পারেন। গাড়িতে বা বাইকে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি টোল প্লাজা পেরোনোর পর মোটামুটি 12 কিলোমিটার বা মিনিট 15 গিয়ে ঘনশ্যামপুর মোড় পাবেন। সেখান থেকে বাঁ দিকে ঢুকে মির্জাপুর, বাকিপুর যাওয়ার রাস্তা মিলবে।
এখানে খুব ভালো রেস্টুরেন্ট বা খাবারের হোটেল কিন্তু নেই। ছোটোখাটো বিরিয়ানির দোকান বা রোল চাউমিন মিলে যাবে। থাকার কিন্তু কোনো ব্যবস্থা এখানে নেই, প্রয়োজনও পড়ে না। দিনের দিন এসে সহজেই ঘুরে যাওয়া যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। এর পরের পর্বে দেখা হবে দক্ষিণ 24 পরগনার একটা খুব অনামী অথচ সুন্দর জায়গাতে। তাহলে ওই কথাই রইল, আগামী বুধবারে আসছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।